আসসালামু আলাইকুম। পরপর দুটি ভিডিও আপলোড করার পর আমরা 3 নম্বর ভিডিও দেবো এখন তোমাদের। তো এই 3 নম্বর ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে যে সমস্ত এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, এখানে সবগুলো বোর্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ বোর্ড এসএসসি বিভিন্ন বোর্ডে আসছে প্লাস বোর্ড বই এর সমন্বয়। এই দুইয়ের সমন্বয়ে আমরা আজকে এমসিকিউ পার্টটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে থাকবা, দেখবা ইনশাল্লাহ এখান থেকে যে যে ধরনেরই এমসিকিউ হোক তোমরা পারবা ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের যেটা বলতেছে প্রশ্ন, প্রথম, বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? ওকে, তাহলে উত্তর হবে পদার্থবিজ্ঞান। এখানে বোঝানোর কিছু নাই। আমাদের যদি এই প্রশ্নটা রসায়নে আসতো, বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি, উত্তর হতো রসায়ন বিজ্ঞান। আমরা যে বিজ্ঞান পড়তে যাবো সেই বিজ্ঞানকে একটু প্রাধান্য দেবো এই আর কি। পরের প্রশ্ন, বিজ্ঞানের, আমি ছবিটাকে একটু এই পাশে ভাগ করে দিই। বিজ্ঞানের কোনটি সবচেয়ে মৌলিক শাখা? বিজ্ঞানের কোনটি সবচেয়ে মৌলিক শাখা? তো একটু আগে আমি বললাম কি বলতে হবে, পদার্থবিজ্ঞান। যেহেতু আমরা পদার্থবিজ্ঞান পড়তেছি, উত্তর হবে পদার্থবিজ্ঞান। পরেরটাতে আমরা যদি যাই, পদার্থবিজ্ঞান পদার্থ ও শক্তি নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান। ওকে, পরেরটাতে আমরা যদি যাই, নিচের কোনটি শক্তির অন্তর্ভুক্ত নয়? মধ্যাকর্ষণ এটা একটা শক্তি, গতিশক্তি একটা শক্তি, দুর্বল নিউক্লিয় এটা বল, এটা একটা আমাদের শক্তি। তাহলে বলছে শক্তি নয়, অন্তর্ভুক্ত নয়, নয় বলছে। তাহলে উত্তর হবে কোয়ার্ক স্ট্রিং। কোয়ার্ক স্ট্রিং এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী ভুল এটা, প্রশ্ন অনুযায়ী ভুল এটা, প্রশ্ন অনুযায়ী ভুল এটা। ওকে, পদার্থবিজ্ঞানের পরিসর, অর্থাৎ আমরা এখানে তোমাদের টপিক ভিত্তিক আলোচনা করছি। ওকে, পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন আমাদের বলছে, বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান কোনটি? মানে বর্তমান যে আমরা সভ্যতায় আছি এখানে সবচেয়ে বড় অবদান কোনটি? উত্তর হবে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর যেটা আমাদের। ওকে, পরটাতে যদি যাই, রসায়ন ও পদার্থ বিজ্ঞান নিয়ে নিচের কোন শাখা গড়ে উঠেছে? উত্তর হবে কেমিক্যাল ফিজিক্স। দেখো এখানে অ্যাস্ট্রোফিজিক্স অর্থাৎ জ্যোতির্বিদ্যা ও পদার্থবিজ্ঞান মিলে যেটি গড়ে উঠেছে সেটাকে আমরা বলবো অ্যাস্ট্রোফিজিক্স। ভূগোল ও পদার্থবিজ্ঞান নিয়ে যেটা গড়ে উঠেছে সেটাকে আমরা বলবো জিওফিজিক্স। বায়োলজি ও পদার্থবিজ্ঞান নিয়ে যেটা গড়ে উঠেছে সেটাকে আমরা বলবো বায়োফিজিক্স। তাহলে এখানে আমাদের বলছে রসায়ন আর পদার্থবিজ্ঞান, তাহলে হবে কেমিক্যাল ফিজিক্স। ওকে, পরের প্রশ্ন, পদার্থবিজ্ঞানকে কয়টি মূল অংশে ভাগ করা যায়? উত্তর হবে দুটি। ওকে, তারপর কোনটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? উত্তর হবে নিউক্লিয় পদার্থবিজ্ঞান। আমরা আগের প্রশ্নে দেখলাম পদার্থবিজ্ঞান কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি। একটা হবে আমাদের ক্লাসিক্যাল, একটা হবে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হবে আমাদের আধুনিক বা মডার্ন যেটা আমরা বলতেছি। তো সেটা আমাদের বলছে আধুনিক অর্থাৎ মডার্ন পদার্থবিজ্ঞান। উত্তর হবে নিউক্লিয় পদার্থবিজ্ঞান। বাকি অপশনগুলো শব্দবিজ্ঞান, বলবিদ্যা বিজ্ঞান, আলোক বিজ্ঞান, এগুলো হবে আমাদের চিরায়ত বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ। পরের প্রশ্ন, পদার্থবিজ্ঞানে কিসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদ্ঘাটন করা হয়? উত্তর হবে সবগুলো। উত্তর হবে সবগুলো। তাহলে পদার্থবিজ্ঞানে কিসের আলোকে বস্তু আর শক্তির রূপান্তর উদ্ঘাটন করা হয়? বিশ্লেষণ, পরীক্ষণ, আর হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ, আর হচ্ছে বিশ্লেষণ। তাহলে উত্তর হবে আমাদের সবগুলো। পরের প্রশ্ন, পদার্থবিজ্ঞানে প্রধানত কয়টি শাখায় ভাগ করা যায়? উত্তর হবে 10টি। এই 10টি কোনটা? ওই যে আমরা বললাম পদার্থবিজ্ঞান কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি। ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞানের কিছু অংশ আছে, আর আমাদের আধুনিক বা মডার্ন ফিজিক্সের কিছু অংশ আছে। এই দুয়ে আমরা যেটা 10টা বলতে পারি, বা আমাদের বইতে 10টা বলা আছে আর কি। পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ, এখানে হিউজ পরিমাণ বিজ্ঞানীদের কথাবার্তা বলা আছে। আমি গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞানীর কথাগুলো তুলে ধরছি, তোমরা তারপরে একটু বইটাকে প্রাধান্য দিয়ে পড়বা। তো চলো শুরু করি। পরেরটা বলছে, কে প্রথম কার্যকর এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতন্দ্রীয় এবং পৌরাণিক কাহিনী ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? অস্বীকার করেছিলেন মানে উনি বিভিন্ন গল্প, কেচ্ছা কাহিনীতে বিশ্বাস করেনি। এটা হবে বিজ্ঞানী থ্যালিস। এটা কি হবে? বিজ্ঞানী থ্যালিস। আচ্ছা, পিথাগোরাস কি করছিল? কম্পমান তারের উপর জ্যামিতিক কাজ, এগুলো উনি বলছে। ডেমোক্রিটাস পরমাণু নিয়ে, আরিস্তার কাজ সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী। ওকে,
থেলিস আমাদের অস্বীকার করেছিলেন। পরের প্রশ্ন, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? উত্তর হবে কঠিন পদার্থের বিজ্ঞান। কঠিন পদার্থের বিজ্ঞানের গবেষণা থেকেই অর্ধপরিবাহী পদার্থের জন্ম। পরের প্রশ্ন, আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? মানে আলোর যে তরঙ্গ ধর্ম আছে, আলোর কণা ধর্ম আছে, আলোকে বলা হয় দ্বৈত ধর্ম, আর কণা ধর্ম থাকে, তরঙ্গ ধর্মও থাকে। এটা প্রমাণ করে রেখেছিলেন কে? বিজ্ঞানী ইয়ং। ওকে, পরেরটা, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে ওয়েরস্টেড। তাহলে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেছিলেন ওয়েরস্টেড। আর ফ্যারাডে ও হেনরি, আমরা কি বলবো? ফ্যারাডে ও হেনরি এর বিপরীত আবিষ্কারটা করে। ফ্যারাডে আর হেনরি কি এর বিপরীত আবিষ্কার করে। বিপরীত আবিষ্কারটা কি? বিপরীত আবিষ্কারটা হলো, ইনি বিদ্যুৎ দিয়ে চুম্বক আবিষ্কার করছে, তাহলে কি হবে? চুম্বক দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে এই ফ্যারাডে আর হেনরি। ভোল্টা, ব্যাটারি, কেলভিন, তাপমাত্রা সম্পর্কে আর তরল নিমজ্জিত বস্তু সম্পর্কে আবিষ্কার করেন হচ্ছে আর্কিমিডিস। আর ভেজাল নির্ণয় বা হচ্ছে দূর থেকে শত্রুর জাহাজে আগুন ধরার কৌশল, এগুলো সবকিছু জানতে ছিল আর্কিমিডিস। মানে ভোল্টা, ব্যাটারি, কেলভিন, তাপমাত্রা। ওকে, পরেরটা বলছে, কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিলেন? কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছিলেন? উত্তর হবে ডিরাক। হাবল, এটা হচ্ছে হাবল নাম থেকে হাবল টেলিস্কোপ, যার সবচেয়ে বড় টেলিস্কোপ। অটো হান, উনি হচ্ছে নিউক্লিয়ার ফিশনযোগ্য। রন্টোজেন, এক্স রে, এগুলো আমাদের আবিষ্কার করেন। ওকে, আমরা সঠিক উত্তর জানার পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে ওই বিজ্ঞানীদের অবদানগুলো বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। পরেরটা, আল জাবির বইটি, মানে আমরা যেটাকে এখন বর্তমানে অ্যালজেব্রা বলি, এই বইটি কার লেখা? উত্তর হবে খোয়ারিজম। উত্তর হবে কি? খোয়ারিজম। তাহলে ইবনে হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়। পিথাগোরাসের কথা আমরা বললাম, কম্পমান সুশলাকার তারের উপর মৌলিক কাজ, জ্যামিতির উপর মৌলিক কাজ, তারপর সন কুয়ার চুম্বক। তাহলে এখানে সঠিক আনসার হবে খোয়ারিজম। বিশ্ব ব্রহ্মাণ্ডের কত শতাংশ ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল? উত্তর হবে 4%। ওকে, পরেরটা, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে আলবার্ট আইনস্টাইন। আমরা দেখো মনে রাখবো, আপেক্ষিকতার তত্ত্ব আতে আলবার্ট আইনস্টাইন, আর ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়াতে কোয়ান্টাম তত্ত্ব। তাহলে ইনি কি আবিষ্কার করে? কোয়ান্টাম তত্ত্ব। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। ওকে, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। বিজ্ঞানের মূল উদ্দেশ্য কয়টি ভাগে বিভক্ত? 3টি। প্রকৃতির রহস্য উদ্ঘাটন, তারপর প্রকৃতির নিয়মগুলো জানা, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, এবং সেটা অনুযায়ী তোমার প্রযুক্তির বিকাশে উন্নতি সাধন। এই 3টি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য। কয়টা? নিউক্লিয়াস ফিশনযোগ্য কে আবিষ্কার করেন? এটা হবে অটো হান ও স্টেসম্যান, আমরা একটু আগেই শুনলাম। নিলস বোর, বোর পরমাণু মডেল, মাদাম কুরি বা মেরি কুরি, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর রাদারফোর্ড, ইনিও পরমাণু মডেল সম্পর্কে আইডিয়া প্রদান করেন। পরের টপিক, ভৌত রাশি ও পরিমাপ। আমাদের বলছে কোনটি লব্ধ রাশি? লব্ধ অর্থ যৌগিক, নিচের কোনটি যৌগিক রাশি? লব্ধ অর্থ কি? যৌগিক রাশি। আমরা জানি 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি। তো এটাকে আমরা অনেক সময় ছন্দ দিয়ে মনে রাখি। তো 7টা হচ্ছে দৈত্যের দৈর্ঘ্য, তারা, তাপমাত্রা, পে পদার্থের পরিমাণ, সন্দেশ সময়, ভবেশ ভর, তড়িৎ প্রবাহ পালানো, দৌড়ানো, দীপন তীব্রতা। তাহলে এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি, আর বাকি সবাই হবে আমাদের কি যৌগিক রাশি। তাহলে দৈত্যের তারা, পে, সন্দেশ ও ভবেশ তড়িৎ গতিতে দৌড়ালো, এই 7টি হবে মৌলিক। তাহলে 7 জনের বাইরে আমরা যাদেরকে পাবো তারাই হবে আমাদের যৌগিক রাশি। তাহলে দেখো আমাদের সঠিক আনসার হচ্ছে তাপ। তাপ হচ্ছে আমাদের লব্ধ বা যৌগিক রাশি। গুড। পরেরটাতে আমরা যদি যাই, নিচের কোনটি মৌলিক রাশি? তাহলে দৈত্যের তারা, পে, সমরেশ ও ভবেশ তড়িৎ গতিতে দৌড়ালো, দীপন তীব্রতা, এটা হবে আমাদের মৌলিক রাশি। তাহলে তাপ, বেগ, তড়িৎ বিভব, এগুলো হবে যৌগিক রাশি। পরেরটাতে যাব, নিচের কোনটি অন্য রাশির উপর নির্ভরশীল? তাহলে আমরা জানি মৌলিক রাশিরা অন্য কারোর উপর নির্ভরশীল নয়, তার মানে নির্ভরশীল কারা? লব্ধ বা যৌগিক রাশি। সঠিক আনসার হবে আমাদের ওজন।
ওজন ডাব্লিউ সমান mg। তাহলে তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, সময় এগুলো কার উপর নির্ভরশীল নয়। তাহলে নির্ভরশীল, এখানে বলছে নির্ভরশীল কারা? ওজন, এরা নির্ভরশীল নয়। তারপর একটা বলতেছে নিচের কোনটি মৌলিক একক। তাহলে মৌলিক রাশি থেকে আমরা যে এককগুলো পাবো সেগুলো হবে মৌলিক একক। তাহলে দৈর্ঘ্যের একক মিটার নাই, পদার্থের পরিমাণ একক মোল নাই, তাপমাত্রার একক কেলভিন আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? তাপমাত্রার একক, কারণ তাপমাত্রা মৌলিক রাশি। এন এটা হচ্ছে বলের একক, বল একটা যৌগিক বা লব্ধ রাশি। যেতে জুল এটা একটা কাজের একক, আর এখানে প্যাসকেল এটা চাপের একক। তাহলে এগুলো প্রত্যেকটা আমাদের যৌগিক রাশি। তাহলে আমাদের মৌলিক রাশি কোনটা? কেলভিন কে। পরেরটা, নিচের কোনটি লব্ধ একক? নিচের কোনটি লব্ধ একক? লব্ধ মানে কি? যৌগিক একক। তাহলে মোল এটা পদার্থের পরিমাণের একক, তাহলে এটা মৌলিক একক। কেজি ভরের একক, তাহলে এটা ভরের একক। এটা হচ্ছে পদার্থের পরিমাণের একক। এটা হচ্ছে চাপের একক, চাপ একটা যৌগিক, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধ বা যৌগিক। আর এস তো এখানে সময় বোঝাচ্ছে। ওকে, পরের কোশ্চেন, পরিমাপের একক থেকে। তাহলে বলছে দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা আছে? উত্তর হবে আলোর। আমরা জানি প্রতি 1 সেকেন্ডে আলো 29,92,435 ভাগের 1 ভাগ সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের 1 মিটার। ওকে, সঠিক আনসার হবে আলো। কোনটি আন্তর্জাতিক পদ্ধতি? MKS, মিটার কিলোগ্রাম সেকেন্ড, এটাকে বলা হয় SI একক। ঘনকোণের একক কোনটি? উত্তর হবে স্টেরেডিয়ান। কোণের একক ডিগ্রি। ক্যান্ডেলা এটা হবে দীপন তীব্রতার একক মোল পদার্থের পরিমাণ, তাহলে ঘনকোণের একক স্টেরেডিয়ান। ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণের যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে উহার ব্যাসার্ধ। আমরা জানি উহার ব্যাস হচ্ছে আমাদের 3.9 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা ভাগ করি 3.9 ভাগ 2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 1.95, তাহলে এটা হবে আমাদের সঠিক আনসার। পরেরটা, 2019 সালের কোন মাসে ভরের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে? উত্তর হবে মে মাসে। 2019 সালের মে মাসে 4টি একককে নতুন করে সংজ্ঞা দেওয়া হয়। কয়টি? 4টি একককে নতুন করে সংজ্ঞা দেওয়া হয়। একটা হচ্ছে ভরের একক, পদার্থের পরিমাণ, একটা পদার্থের পরিমাণ, আর একটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে ভরের একক, পদার্থের পরিমাণের একক, তাপমাত্রা, হবে তড়িৎ প্রবাহ। তাহলে এই 4টি একককে নতুন করে সংজ্ঞা দেওয়া হয় 2019 সালের মে মাসে। নিচের কোনটির নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে? দেখো আমরা ওই পাশে পড়ে আসলাম 4টি, ভর, পদার্থের পরিমাণ, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ। তাহলে ভরের একক কেজি অপশনে নাই। তারপর আমাদের কি? পদার্থের পরিমাণ একক মোল, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্টে আসলাম। এই উপসর্গ বা গুণিতক থেকে আমি একদম 7 স্টার বলে দিচ্ছি, মানে এখান থেকে তুমি এমসিকিউ পাবাই, কোনো মিস নাই। সো ভালো করে আমার সাথে একটু শেখো। বলছে 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ? আমরা যেটা জানি সেটা হচ্ছে হেক্টো সমান হচ্ছে 10 পাওয়ার 2, আর ন্যানো আমাদের যেটা সেটা হচ্ছে 10 ইনভার্স 9। তাহলে কে কার কত গুণ? তাহলে আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে আমাদের কি হচ্ছে? যোগের সময় পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে 10 ইনভার্স 9 আর 2 10 ইনভার্স 7। তাহলে আমাদের সঠিক আনসার হবে খ, 10 ইনভার্স 7। ওকে, পিতে এখানে পিকো বোঝাচ্ছে, পিকো মানেই 10 ইনভার্স 12, আর এতে এটো মানে 10 ইনভার্স 8। এটা সমান কত? তাহলে আমরা যেহেতু এটোকে পিকোর সমান আমরা বানাবো, সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 10 ইনভার্স 12 গুণন 10 ইনভার্স 6, সময় পারগুলো যোগ হয় 12 আর 6 18। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি? পিকো, আর এটা লিখতে পারি 10 ইনভার্স 6। তাহলে আমাদের কত? উত্তর হবে 10 ইনভার্স 6। তাহলে উত্তর হবে আমাদের খ নম্বর। নিচের কোন সম্পর্কটি সঠিক? টেরা যেটা বোঝায় এটার মান হবে আমাদের 10 পাওয়ার 12। পিকো অর্থ বোঝাবে 10 ইনভার্স 12, তাহলে এটার থেকে এটা অবশ্যই বড়। আচ্ছা,
বাকিগুলো আমরা দেখি। গিগা 10^9, টেরা 10^12, তাহলে এটা সম্ভব নয়। টেরা 10^12, মেগা 10^6, তাহলে যা সম্ভব নয়। এক্সা মানে 10^18, আর এটো 10^18, তাহলে এটাও সঠিক না। সঠিক আনসার হচ্ছে আমাদের এটা, টেরা গ্রেটার দেন পিকো। পরেরটা 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার। তাহলে টেরা মানে আমরা জানি, তাহলে 100 টেরা মানে 10^12, এটাকে আমরা বলতে পারি 10^40। এই দুটো শূন্য এখানে এসে আমার যোগ হয়ে গেল 14। ন্যানোর কত গুণ? ন্যানো মানেই কত? 10^9। ন্যানো মানে 10^9, সব পাওয়ার যোগ হয় কত হবে? 10^5। সঠিক উত্তর হবে আমাদের 10^5। ওকে, পরের কোশ্চেন আমাকে বলছে 1 পিকো ফ্যারাড। পিকো অর্থ কি? পিকো অর্থ হচ্ছে 10^12 সমান কত ফ্যারাড। তাহলে 10^12 কোথায় আছে? এটা হবে রাইট অ্যান্সার। ওকে, পরেরটা 1 ন্যানো সেকেন্ড সমান কত মাইক্রো সেকেন্ড। তাহলে ন্যানো অর্থ কি? 10^9, মাইক্রো মানে কত? 10^6, মাইক্রো মানে 10^6। তাহলে 1 ন্যানো সেকেন্ড সমান, সমান বলছে, সরি। তাহলে 1 ন্যানো সেকেন্ড সমান কত মাইক্রো সেকেন্ড। তাহলে ন্যানো 10^9, মাইক্রো অর্থ হচ্ছে 10^6। আচ্ছা, তাহলে সমান বলছে, তাহলে ন্যানো 10^6, এটাকে যদি আমরা 10^6 গুণন 10^3 করি, তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। তাহলে এখানে মাইক্রো থাকতেছে, 10 মানে মাইক্রো, আর 10^3, 10^3 মানে 0.001। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। 10^3 মানে 1/1000, 1/1000 মানে 0.001। সঠিক আনসার হবে আমাদের 0.001। টিতে টেরা, জি, টেরা মানে 2 গুণন টেরা মানে 10^12, সঠিক আনসার হবে এটা। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত? 1 মাইক্রো মানে 10^6, মাইক্রো মানে 10^6। মাত্রা, আয়তনের মধ্যে কি আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রাও এল, প্রস্থের মাত্রাও এল, উচ্চতার মাত্রাও এল, তাহলে এল কিউব। আয়তনের মাত্রা এল কিউব। ওকে, এ টি স্কয়ার, এ ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, আর টাইমের মাত্রা টি, তারপরে স্কয়ার। টি ইনভার্স 2 আর টি স্কয়ার কেটে গেল, তাহলে হবে আমাদের এল। এটা হচ্ছে সঠিক আনসার। বলের মাত্রা, বল এফ সমান এম এ, তাহলে এম ভরের মাত্রা বল হাতের এম, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, তাহলে আমাদের হবে এম এল টি ইনভার্স 2। ওকে, তাহলে আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি। তো পরিমাপের যন্ত্রপাতিতে আমাদের দুটো সূত্র জানলেই হবে। তো প্রথমটা যেটা হচ্ছে, একটি স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার, পিচ মানে পির মান, এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100, যেটাকে আমরা এন বলতেছি। ন্যূনাঙ্ক কত? তাহলে এলসি সমান পি ভাগ এন, তাহলে পির মান 0. তাহলে আমাদের এখন যদি বসে দেই 0.5 ভাগ 100, তাহলে দাঁড়াবে 0.005। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। স্লাইড ক্যালিপারের দ্বারা ন্যূনতম কত দূরত্ব পরিমাপ করা যায়? 0.1 মিলিমিটার হতো আমাদের সঠিক আনসার। যখন দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত, তাহলে এটার থেকে এটা হবে সঠিক। তাহলে 0.1 এটাই আনসার হতো, কিন্তু যখন ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত সংখ্যাটা বলা থাকবে, তাহলে ওটার থেকে এটা হবে সবচেয়ে সঠিক বেশি। আর 0.01 এটা হবে স্ক্রু গজ। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? তাহলে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20, 5 ঘরের দৈর্ঘ্য কত? আমরা যদি 5 ঘরের দৈর্ঘ্য করি, তাহলে হবে 5 ভাগ 20, তাহলে 0.25 মিলিমিটার। এটা হচ্ছে সঠিক আনসার। পরেরটা
মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.02 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি মিলিমিটার করে নেওয়া হয় 0.02 মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটার আছে, এটাও মিলিমিটার হলো। বৃত্তার স্কেলে ভাগ সংখ্যা কত? আমরা জানি এলসি সমান পি ভাগ এন। তাহলে আমাদের বৃত্তার স্কেলে ভাগ সংখ্যা চাইছে, তাহলে এন সমান পি ভাগ এলসি। তাহলে পির মান 2, এলসির মান 0.02, তাহলে 2 ভাগ 02 100। তাহলে 100 কে আমরা লিখতে পারি 10 পাওয়ার 2। তাহলে সঠিক আনসার হবে এটা। ওকে, পরেরটা আমাদের বলতেছে যে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে ভিসি সমান এস ভাগ এন। তাহলে এস এর মান 1 আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের দাঁড়াবে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার কোথাও নাই, মিলিমিটারকে আমি যদি সেন্টিমিটার করি 10 দিয়ে ভাগ, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে সঠিক আনসার হবে 0.01 সেন্টিমিটার। ওকে, পরের কোশ্চেন, ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে সরাসরি মিলে যায়, ভার্নিয়ার ধ্রুবক কত? উত্তর হবে 3। এখানে ভার্নিয়ার ধ্রুবক কথাটা ভুল হয়েছে, এখানে হবে ভার্নিয়ার সমপাতন। এটা হবে ভার্নিয়ার সমপাতন। কত? উত্তর হবে 3। দেখো, আমরা বলছিলাম ভার্নিয়ার স্কেলের যে ঘরটাই মূল স্কেলের সবচেয়ে কাছাকাছি থাকবে বা একদম মিলে যাবে, সেটাই হবে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাহলে যেহেতু ভার্নিয়ার স্কেল 3 নম্বর ঘরটা মিলে গেছে, তাহলে এটা হবে ভার্নিয়ার ধ্রুবক। মূল স্কেলের যে ঘরের সাথে মিলে সেটা আমাদের বিষয় না। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার ভাগ সংখ্যা 10? এটা হবে ভিসি এস ভাগ এন। তাহলে 1 ভাগ 10, তার মানে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। তো অপশনে নাই, আমরা যদি এটাকে মিটার মিটার দেখতে পাচ্ছি তিনটা, আর একটা সেন্টিমিটার হওয়া সম্ভব না, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 100 দ্বারা ভাগ 0.01 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার করলে আবার 100 দিয়ে ভাগ, তাহলে 0.001 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপর বলছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক এত। তাহলে ভিসির মান দেওয়া আছে আমাদের, ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত? তাহলে ভিসি সমান এস ভাগ এন, ভাগ সংখ্যা চাইছে এন সমান এস ভাগ ভিসি। তাহলে এস এর মান 1 ভাগ 5 গুণন 10 ইনভার্স 3। তাহলে 1 ভাগ 5 এক্সপোনেন্সিয়াল ফাংশন মাইনাস 3, 200। এখানে হচ্ছে 200, কি হবে? মানে মিলিমিটার আছে, তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার মিলিমিটার করলে তাহলে হবে, সরি, এখানে হবে 20, এখানে হবে 10 ইনভার্স 2 সেন্টিমিটার মিটার, তাহলে হবে 20। সঠিক আনসার হবে 20। পরেরটা কি বলতেছে, মূল স্কেলের পাঠ 14 মিলিমিটার, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেয়া আছে, ভার্নিয়ার সমপাতন ভির মান দেয়া আছে, মোট পাঠ এল সমান এম প্লাস ভি গুণন ভিসি। গতকাল আমরা সৃজনশীলে করছিলাম। তাহলে এম এর মান 14 প্লাস ভির মান 3 গুণন 0.1, তাহলে এখানে যেটা দাঁড়াবে 14.3 মিলিমিটার। আমাদের 14.3 মিলিমিটার এখানে আছে, এটা হবে সঠিক আনসার। পরের কোশ্চেন বলছে, যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত? এটা হবে 0.1 মিলিমিটার। আশা করি বুঝছো। ভিসি সমান এস ভাগ এন, এস এর মান 1 আর এন এর মান 10। প্রধান স্কেলের পাঠ 12, তাহলে এটা কিসের মান? এম এর মান। ভার্নিয়ার সমপাতন ভির মান, ভার্নিয়ার ধ্রুবক ভিসির মান দেয়া আছে, পাঠ কত? তাহলে এল সমান এম প্লাস ভি গুণন ভিসি। তাহলে আমাদের এম এর মান কত? 12 যোগ ভির মান 7 আর ভার্নিয়ার ধ্রুবক 0.01। তাহলে আমরা যদি গুণ করি 7 গুণন 0.01 যোগ 12, 12.07 মিলিমিটার। মিলিমিটার নাই, মিলিমিটারকে এখন আমরা কি করবো? সেন্টিমিটার। 12.0 গুণন 10, 12.07 ভাগ 10, 1.207।
এটা 1.2, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, নিম্নাঙ্ক কত? তাহলে নিম্নাঙ্ক এলসি সমান পি ভাগ এন। বৃত্তাকারের 1/1/50, 1/50, 0.02 মিলিমিটার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোন যন্ত্রের সাথে সরাসরি নিখুঁত ভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়? নিখুঁত ভাবে বলছে, নিখুঁত, সঠিক অ্যান্সার হবে ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। স্কুল গজের স্মরণকে কি বলে? পিচ। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকে আমাদের লেকচার। তো আমরা যে কথা দিয়েছিলাম তোমাদের যে প্রত্যেকটা অধ্যায়কে আমরা 3টি খণ্ডে ভাগ করব। প্রথম খণ্ডে আমাদের জ্ঞানমূলক অনুধাবন শর্ট কোশ্চেন শেষ হয়ে গেছে। দ্বিতীয় পার্টে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, এবং তৃতীয় খণ্ডে আজকে আমরা এমসিকিউ দেখালাম। আজকে এমসিকিউ গুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন ছিল এবং তোমাদের বোর্ড থেকে সরাসরি ছিল। তো ধন্যবাদ সবাইকে, তোমরা একবার না বুঝলে বারবার রিপিট করে আলোচনাগুলো দেখবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।